দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপস্থিতি যেন মুহূর্তের মধ্যে পুরো ঘরের আবহ বদলে দিল। এতক্ষণ যে ফ্ল্যাটটা উত্তেজিত মানুষের চিৎকার, অপমান আর বিশৃঙ্খলা ভারী হয়ে উঠেছিল, সেখানে হঠাৎ করে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। লোকটি ধীরে ধীরে আরহার সামনে এসে দাঁড়ালেন। চারপাশে জড়ো হওয়া উত্তেজিত জনতার দিকে একবার শান্ত স্থির দৃষ্টিতে তাকালেন। তার চোখে রাগ নেই, ভয় নেই, আছে শুধু অদ্ভুত এক দৃঢ়তা। কোনো কথা না বলে তিনি নিচু হয়ে আরহার হাতের বাঁধন খুলতে শুরু করলেন। দড়িটা খুলে যেতে আরহা কয়েক মুহূর্ত স্থির চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। পরের মুহূর্তেই তার সমস্ত শক্তি ভেঙে গেল। আপু! হাউমাউ করে কেঁদে উঠে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল সে। আবিদ ইসলাম দুহাতে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কাঁপতে থাকা শরীরটাকে কতক্ষণ নিজের মধ্যে রেখে মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে কপালে একটি চুমু এঁকে দিলেন। ভয় পেও না মা, বাবা এসে গেছে তো। এখন আর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এরা নিজেরাও জানে না কতটা ভুল এরা করেছে। এই কয়েকটি কথাই যেন আরহার বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা একসঙ্গে বের করে আনলো। সে বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলো। মেয়েকে কিছুটা সামলে নিয়ে আবিদ ইসলাম ধীরে ধীরে শেহজাদের দিকে এগিয়ে গেলেন। শেহজাদের হাত পা এখনও শক্ত করে বাঁধা, সারা শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন, শুকিয়ে যাওয়া রক্তের দাগে মুখটা প্রায় চিনতে কষ্ট হচ্ছে। তিনি নিচু হয়ে দড়ি খুলতে যাবেন, ঠিক তখনই আবার গর্জে উঠল চারপাশ। এই এই কী করছেন? ওদের খুলছেন কেন? ওদের এখনই ছেড়ে দেওয়া যাবে না। ওদের অনৈতিক কাজ করার জন্য শাস্তি দেওয়া হবে। একজন মধ্যবয়স্ক লোক সামনে এসে উচ্চ স্বরে বলল। ওই দুশ্চরিত্রা মেয়ের কান্না দেখে তা মনে হলো আপনি মেয়েটার বাবা হন, কিন্তু এখানে বাবা মা কাউকে এখন ছাড় দেওয়া হবে না। এরা অনৈতিক সম্পর্কে জড়িয়েছে। ভদ্র সমাজে এসব বরদাস্ত করা যায় না। আমরাও করব না। ইসলামের নীতি অনুসারে এদের অবৈধ মেলামেশার জন্য চরম শাস্তি দেওয়া হবে। কথাগুলো শেষ হতেই আবিদ ইসলাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল তীব্র ব্যঙ্গ। চারদিকে একবার তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, ও ভদ্র সমাজ? আর কি বললেন? ইসলামের নীতি। একটু থামলেন তিনি। এরপর শেহজাদের হাতের বাঁধন খুলে দিয়ে আবার বললেন, আপনাদের ভদ্র সমাজে একজন মানুষের বাসায় অনুমতি ছাড়া ঢুকে পড়া যায়? অচেতন দুজন মানুষকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, তাদের মারধর করা যায়, ভিডিও করে অপমান করা যায়, অথচ এগুলোতে কোনো সমস্যা নেই। তার কণ্ঠ ধীরে ধীরে আরও কঠিন হতে উঠল। কিন্তু সত্যিটা না জেনেই বিবাহিত দুজন ছেলে আর মেয়েকে চরিত্রহীন বলে রায় দিয়ে দেওয়াটা বোধ হয় আপনাদের ভদ্র সমাজের সবচেয়ে বড় গর্ব, তাই না? তাছাড়া ইসলামের বিষয়ে কতটা জানেন আপনারা যে এভাবে ইসলাম টেনে আনছেন? আমাদের ইসলাম ধর্মে কি এটা বলা আছে যে স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে তাদের অনুমতি ছাড়া ঘরে ঢুকে তাদের সকল কিছু ভিডিও করে ভাইরাল করে দাও? কথাগুলো যেন সবার বুকের ভেতর গিয়ে আঘাত করলো। যারা এতক্ষণ চিৎকার করছিল তারা একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করলো। ঠিক তখনই বাইরে একের পর এক গাড়ি এসে থামার শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পরেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন কর্নেল আসাদ সিকদার, মেজর মাহমুদ, লেফটেন্যান্ট সোহাগ এবং মির্জা পরিবারের অন্য সদস্যরা। ঘরের দৃশ্য দেখে সবার মুখ মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে উঠল। রক্তাক্ত শেহজাদ, কান্নায় ভেঙে পড়া আরহা, ছিন্ন দড়ি, চারপাশে বিশৃঙ্খলার চিহ্ন, সব কিছু যেন এক মুহূর্তেই অনেক কথা বলে দিল। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে উঠল, আপনি আমাদের ইসলাম বলেছেন কেন? আপনি কি তাহলে বিধর্মী? আর যদি সত্যিই বলেন ওরা নির্দোষ, তাহলে প্রমাণ দিন। বিয়ে হয়েছে বলছেন, প্রমাণ কোথায়? আরেকজনের সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ, যদি স্বামী স্ত্রী হয় তাহলে শুরুতে সেটা বলেননি কেন? কে বলতে পারে নিজের মেয়েকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছেন না? সত্যি বিয়ে যদি হয়ে থাকে তাহলে কাবিননামা দেখান। চারপাশ আবারও গুঞ্জনে ভরে উঠল। সোহাগ সকলে কথাগুলো শুনে একে অপরের দিকে একবার তাকালো। ওর মনে হলো আবিদ ইসলাম ওদের বাঁচানোর ট্রাই করছেন। আর সোহাগের বিশ্বাস শেহজাদ চরিত্রহীন নয়। আর যাই হোক, ওর মতো ছেলে কখনো এমন অনৈতিক কাজ করতেই পারে না। তাই সোহাগ এক পা সামনে এগিয়ে এলো, দৃঢ় স্থির কণ্ঠে বলল, কি প্রমাণ দেবে আপনাদের? আপনারা কে যে প্রমাণ দিতে হবে? তবুও যখন ওদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে শুনুন। শেহজাদ আর আরহা একে অপরকে ভালোবাসে। কয়েকদিন আগেই তারা ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করেছেন। আমি নিজেই সেই বিয়ের সাক্ষী ছিলাম। পুরো ফ্ল্যাট মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সোহাগ আবার বলল, আর আরহাকে বিয়ে করেছে বলে ক্যাপ্টেন স্যার তার স্ত্রীকে এখানে এনেছেন।
আর অবশ্যই নিজের বৈধ স্ত্রীকে নিজের বাসায় নিয়ে আসা কোনো অপরাধ নয়। একজন স্বামী স্ত্রী তাদের ব্যক্তিগত জীবনে কী করবে তার বিচার করার অধিকার এই ভিড়ের কারণেই। তাহলে আপনারা কোন ভিত্তিতে বিচার বসিয়েছেন? সবাই চুপ হয়ে গেলেও সেই ছেলেদের একজন ভিড়ের পেছন থেকে আবার সন্দেহ ভরা কণ্ঠে বলল, আচ্ছা মানলাম ওরা বিবাহিত, কিন্তু বিবাহিত হয়ে যদি হয় তাহলে এতক্ষণ বিষয়টা লুকিয়ে রাখলো কেন? যদি ঝামেলা নাই হয় তাহলে প্রথমে বললো না কেন আমাদের? সোহাগ এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, কারণ আরহার এখনও 18 বছর পূর্ণ হয়নি। পারিবারিক কিছু জটিলতার কারণে তারা কাউকে না জানিয়ে বিয়ে করেছিল। সেটা চেয়েছিল আরহার বয়স পূর্ণ হলে পরিবারের সবার সামনে বিষয়টা জানাবে, এর আগে নয়। তাছাড়া ক্যাপ্টেনের বিয়ের অনুমতিও দিয়েছিলেন উপর মহল থেকে। তাই নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন তিনি। তারপর চারদিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, কিন্তু তাদের সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে পুঁজি করে আজ আপনারা যা করছেন, এবার তার জবাব আইন দেবে। এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকা কর্নেল আসাদ শিকদার ধীরে ধীরে শেহজাদের দিকে তাকালেন। ছেলেটার শরীর জুড়ে আঘাতের চিহ্ন, পুরনো ক্ষত থেকে এখনও রক্ত ঝরছে। মুহূর্তের জন্য তার বুকটা মোচড় দিয়ে উঠল। গতরাতে কী ঘটেছে তিনি জানেন না, কিন্তু একটা বিষয় তিনি নিঃসন্দেহে জানেন, শেহজাদ মির্জা এমন ছেলে নয় যে কোনো নারীর সম্মান নিয়ে খেলতে পারে। তাই তিনি একেবারের জন্য শেহজাদকে প্রশ্ন করলেন না, বরং ধীরে ধীরে ঘুরে জনতার সামনে এসে দাঁড়ালেন। মেজর মাহমুদ, আবিদ ইসলাম ও সোহাগ তার দুই পাশে এসে দাঁড়ালেন। চারজনের ব্যক্তিত্বে মুহূর্তেই পুরো ঘরের পরিবেশ পাল্টে গেল। কর্নেল আসাদ শিকদারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, শুধু আরহা মামুনির বাবা আর সোহাগ নয়, আমি এবং মেজর মাহমুদও এই বিয়ে সাক্ষী। আমাদের চারজনের সাক্ষীতে মসজিদে বিয়ে হয়েছে। যেহেতু শেহজাদ আরহাকে পছন্দ করে, তাই ওদের আলাদা করতে চায়নি। মাত্র তো 2 মাস, এরপর আরহা মামুনি 18 বছর পূর্ণ হবে। আর সামান্য 2 মাসের জন্য অবশ্যই দুজন কপোত-কপোতিকে আমি আলাদা করতে পারি না। শক্তপোক্ত চারজন মানুষের বক্তব্যে যেন সামনে দাঁড়ানো মানুষগুলো শেষ আশাটুকু ভেঙে গেল। কারো মুখে কোনো উত্তর নেই। যারা কিছুক্ষণ আগেও নিজেদের ন্যায় সৈনিক ভাবছিল, তাদের চোখে মুখে এখন স্পষ্ট ভয় আর অস্বস্তি। একজন কর্নেল, একজন মেজর, একজন সেনা কর্মকর্তা আর একজন মেয়ের নিজের বাবা, এদের কথা স্বীকার করার সাহস আরও কারো হলো না। সকলকে চুপ থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আবিদ ইসলাম। এবার সকলের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন তিনি, অনেক তো হলো আপনাদের সাক্ষী প্রমাণের খেলা, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। আপনারা এই ফ্ল্যাটে ঢুকলেন কিভাবে? চাবি পেলেন কোথায়? এখানকার আর কেই বা খবর দিল যে এখানে অনৈতিক কাজকর্ম হচ্ছে? সামনে দাঁড়ানোর লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। এরপর কেউ একজন ইতস্তত করে বলল, দরজা খোলাই ছিল। একদম মিথ্যা বলবেন না। গতকাল রাতে আমি এসেছিলাম স্যারকে দেখতে, তখন ফেরার সময় আমার সামনেই ম্যাম দরজা লক করে দিয়েছিলেন। তাহলে খোলা থাকবে কি করে? মিথ্যা বলার জায়গা পান না? রাগে গর্জে উঠে কথাগুলো বলল সোহাগ। ছেলে দুটো বেশ ভয় পেল। ওরা বুঝতেও পারেনি যে শিকার করতে এসে নিজেরা শিকারে পরিণত হবে। দুজনে দুজনের দিকে একবার তাকে কিছু একটা ইশারা করলো। এরপর সকলের সামনে দিয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গেল দুজনেই। একজন বয়স্ক লোক এগিয়ে এলো, তারপর বলল, আসলে দুজন ছেলে এসেছিল। ওরা বলল এখানে অনৈতিক কাজ হচ্ছে। এটাতে তো শুধু ছেলেরাই থাকে, কখনো কোনো মেয়ে ছিল না। তাই গতকাল রাতে ওই মেয়েটাকে দেখে একটু সন্দেহ হয়েছিল আমার। পরে ছেলে দুটির কথাও সন্দেহ আরও বেড়ে যায়। তাই আমরা এসেছিলাম সবাই। তবে সত্যি দরজা খোলা ছিল। কথাটা বলে মাথা নিচু করলেন তিনি। তার কথা ভ্রু কুঁচকে তাকালেন আবিদ ইসলাম। ছেলে মানে কোন ছেলের কথা বলছেন? চিনি না তাকে, কখনো দেখিনি। তবে কিছুক্ষণ আগেও এখানে ছিল, কিন্তু এখন নজরে পড়ছে না। লোকটার কথা শুনে কর্নেল আসাদ শিকদার ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ এবার আরও শীতল, আরও ধারালো। অর্থাৎ একজন অচেনা মানুষের কথা শুনে আপনারা কোনো সত্যতা যাচাই না করেই অন্যের বাসায় ঢুকেছেন? দুজন মানুষকে বেঁধেছেন, মারধর করেছেন, অপমান করেছেন, আবার ভিডিও করেছেন, তাই তো? মুহূর্তের মধ্যে সবার বুকের ভেতর ভয় জমতে শুরু করলো। তাহলে কি তারা কারো সাজানো ষড়যন্ত্রে হাতিয়ার হয়ে গেছে? এবার একজন মধ্যবয়স্ক লোক সামনে এসে মাথা নিচু করে বলল, সত্যিই আমরা ভুল করেছি। এটাকে অনৈতিক ভেবে মাথা গরম হয়ে গিয়েছিল। সত্যিটা যাচাই না করে এটা করা উচিত হয়নি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। ওই লোকটার দেখা দেখি এবার একজন দুজন করে একে একে সকলে ক্ষমা চাইতে শুরু করলো। কিন্তু ক্ষমা চাইলেই কি সব ক্ষত মুছে যায়? কর্নেল আসাদ শিকদারের গম্ভীর কণ্ঠ এবার শোনা গেল, আপনারা কিছু না জেনে দুজন মানুষকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন, আর এখন ক্ষমা চাইছেন?
এখন বলুন তো, আপনাদের ক্ষমা কি ওদের দুজনের এই আঘাতগুলো মুছতে পারবে, নাকি এই যে হেনস্থা হলো তার কোনো দায় নেবে? পারবেন তাদের সম্মান ফিরিয়ে দিতে? মনে রাখবেন, সব গুজব কখনো সত্যি হয় না। অনেক সময় মানুষ অন্যকে বিপদে ফেলতেও এমন অনেক গুজব রটায়। তাই বলে সব কিছু যাচাই না করে ঝাঁপিয়ে পড়া কোনো বীরত্বের পরিচয় দেয় না। সবসময় মনে রাখবেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। আজ আপনারা যা করছেন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারত, সেটা হয়তো এখনও উপলব্ধি করতে পারেননি। যাই হোক, অনেক হয়েছে, এবার যান। একা ছাড়ুন আমাদের। কারো মাথা আর উপরে উঠল না। আসাদ শিকদারের কথা শুনে এক এক করে সবাই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ আগেও যে ঘরটা মানুষের ভিড়ে ঠাসা ছিল, অল্প সময়ের মধ্যেই সেখানে নেমে এলো ভারী বিষণ্ণ নীরবতা। সবাই একে একে চলে গেছে। শেহজাদের ফ্ল্যাটে এখন শুধু মির্জা পরিবারের সদস্যরা, আবিদ ইসলাম, শেহজাদের অফিসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিএমএইচ থেকে আসা সার্জন ডাক্তার উপস্থিত। ডাক্তার অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে নীরবে বসে আছেন। আশা শিকদার ডেকেছেন তাকে এদের ট্রিটমেন্টের জন্য, কিন্তু তিনি এক পাও সামনে আগাতে পারেনি। যুদ্ধক্ষেত্রে গুলিবিদ্ধ সৈনিকের চিকিৎসা করতেও তার হাত পা কাঁপে না। সেই অভিজ্ঞ চিকিৎসকের বুকেও আজ অদ্ভুত এক ভার, কারণ তিনি জানেন শেহজাদের শরীরে ক্ষতের চেয়েও গভীর ক্ষত তৈরি হয়েছে তার মনের ভেতর। ভুল সময় ভুল একটি শব্দ ছেলেটাকে আরও ভেঙে দিতে পারে। তাই আপাতত চুপচাপ থাকাকেই সমীচীন জ্ঞান বলে মনে হয়েছে তার। আরহা এখনও আবিদ ইসলামের বুকের সঙ্গে মুখ লুকিয়ে কাঁদছে। মেয়েটার কান্না যেন থামার নামই নিচ্ছে না। আবিদ ইসলামও কিছু বলছেন না, শুধু এক হাত দিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে কোনো সান্ত্বনা ভাষায় যে যথেষ্ট নয়। অন্যদিকে সোফায় নিশ্চুপ হয়ে বসে আছেন আফতাব হোসেন, কর্নেল আসাদ শিকদার আর মমতাজ বেগম। তিনজনের মুখেই গভীর ক্লান্তি, উদ্বেগ আর অনিশ্চয়তার ছাপ। ঘর জুড়ে এমন এক ভারী নীরবতা নেমে এসেছে, যেন কারো নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যাচ্ছে। আফতাব হোসেন বিশ্বাস করতে পারছে না সে বিয়ে করেছে। আজকের এখানে তার অপমানের চেয়ে ওই বিষয়টা যেন বেশি আঘাত করেছে তাকে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল সোহাগ। বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। তার মনে হলো এখন হয়তো দুই পরিবারের এমন কিছু ব্যক্তিগত কথা হবে যেখানে তার উপস্থিতি ঠিক মানানসই হবে না। শেহজাদ তার প্রাণবন্ধু হলো, প্রতিটি সম্পর্কেরই কিছু ব্যক্তিগত সীমারেখা থাকে। তাই এখান থেকে চলে যাওয়াটা ভালো বলে মনে হলো তার। গভীর একটা নিঃশ্বাস ফেলে সোহাগ ধীরে ধীরে কর্নেল আসাদ শিকদারের দিকে এগিয়ে গিয়ে ধীর পায়ে কর্নেল আসাদ শিকদারের সামনে এসে দাঁড়ালো। স্যার, আমি তাহলে আসি। আমার একটু কাজ রয়েছে, সেটা শেষ করতে হবে। কোনো প্রয়োজন হলে শুধু একবার জানাবেন, আমি চলে আসব। কর্নেল আসাদ শিকদার মৃদু মাথা নাড়লেন। ঠিক আছে, সাবধানে যেও। একবার দূর থেকে শেহজাদের দিকে তাকালো সোহাগ। বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই মানুষটার সঙ্গে, অথচ আজ বন্ধুর পাশে থেকেও যেন কিছুই করতে পারছে না। আর দাঁড়াতে ইচ্ছে হলো না সোহাগের। নিঃশব্দে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সে। সোহাগ ঘর থেকে বেরিয়ে যেতে আবার নেমে এলো নিস্তব্ধতা। কিছুক্ষণ আগেও যে ঘরে উত্তেজনা আর বিশৃঙ্খলা ছিল, এখন সেখানে শুধু নীরবতা আর দীর্ঘশ্বাসের শব্দ। মিনু বেগম শেহজাদের পাশে বসে আছেন। শেহজাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। চোখে মুখে ক্লান্তি, কষ্ট আর অজানা এক দুশ্চিন্তার ছাপ। ঠিক তখনই আফতাব হোসেনের সামনে এসে দাঁড়ালেন আবিদ ইসলাম এবং কর্নেল আসাদ শিকদার। আফতাব হোসেন মাথা তুলে তাদের দিকে তাকাতেই আবিদ ইসলাম গম্ভীর একটা নিঃশ্বাস ফেললেন। নরম গলায় বললেন, ভাইজান, একটা কথা বলার ছিল। আফতাব হোসেন কোনো উত্তর দিলেন না, শুধু নীরবে তাকিয়ে রইলেন। আবিদ ইসলাম শেহজাদের দিকে একবার তাকিয়ে বললেন, আরহা আর শেহজাদ বিবাহিত নয় ভাইজান, কিন্তু এই মুহূর্তে ওদের সম্মান বাঁচানো ছাড়া আর কোনো কিছু মাথায় আসেনি আমার, তাই এই মিথ্যাটা বলতে বাধ্য হয়েছে। কথাটা শুনে আফতাব হোসেন বিস্মিত চোখে ওদের দিকে তাকালেন। আবিদ ইসলাম মাথা নিচু করে বললেন, আমি জানি মিথ্যা বলা ঠিক হয়নি, কিন্তু তখন সত্যিই সামনে অন্য কোনো পথ ছিল না। ওই মুহূর্তে যদি ওদের স্বামী স্ত্রী বলে পরিচয় না দিতাম, তাহলে ওই উন্মত্ত জনতা আরহা আর শেহজাদকে আরও অপমান করত, হয়তো আবারও মারধর করত, তাদের চরিত্র নিয়ে আরও নোংরা কথা বলতো। কর্নেল আসাদ শিকদারও এবার আবিদ ইসলামের কথায় সায় দিলেন। উনি ঠিক বলেছেন মির্জা সাহেব, আমি বহু বছর সেনাবাহিনীতে কাজ করেছি, মানুষের চোখ দেখে অনেক কিছুই বুঝতে শিখেছি। আর শেহজাদকেও তো আরও ভালো করে চিনি, তাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই ছেলে আর যাই করুক না কেন, সে কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে না। তিনি একবার শেহজাদের দিকে তাকিয়ে আবার বললেন,
তাছাড়া আমি আরহা মামুনের মধ্যেও কোনো অপরাধের ছায়া খুঁজে পাইনি। উল্টো ওর চোখে দেখেছি ভয়, অসহায়ত্ব আর অপমানের যন্ত্রণা। তাই সত্যটা জানার আগে আমি বিশ্বাস করেছি ওরা দুজন নির্দোষ। আমারও তাই মনে হয়েছে ভাইজান। আমার মেয়ের সম্মান যেমন আমার কাছে সবচেয়ে মূল্যবান, তেমনি একজন নির্দোষ ছেলের সম্মানও সমান মূল্যবান। আর যদি আমরা চুপ করে থাকতাম, তাহলে সারা জীবন সবাই ওদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলত। সেই কলঙ্ক হয়তো কোনোদিনও মুছত না। তাই বাধ্য হয়ে বিয়ের গল্পটা বলতে হয়েছে। অন্তত মানুষের মুখ তো বন্ধ হয়েছে। আরহা আর শেহাদার দুজনের সম্মানটুকু অন্তত বাঁচানো গেছে। আফতাব হোসেন দীর্ঘক্ষণ চুপ রইলেন। শেহজাদ এতক্ষণ চুপ করে থাকলেও আফতাব হোসেনের এমন চুপচাপ মেনে নিতে পারল না। সে টলতে টলতে এক পা দুপা করে এগিয়ে এলো আফতাব হোসেনের সামনে। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন তার শরীরে ভাঙা হাড়গুলোকে আরও একবার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পা দুটো আর শরীরের ভার বহন করতে চাইছে না, তবুও সে এগিয়ে চলেছে কোনো অদৃশ্য শক্তির টানে। মুখটা সম্পূর্ণ রক্তে রঞ্জিত, ফেটে যাওয়া ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। ডান চোখটা এতটাই ফুলে গেছে যে প্রায় বন্ধ হয়ে এসেছে। কপালের কাটা অংশ থেকে গড়িয়ে পড়া রক্ত গাল বেয়ে চিবুকে এসে জমা আছে। বুক, কাঁধ, বাহু, শরীরের প্রতিটি অংশে নির্মম নির্যাতনের স্পষ্ট চিহ্ন। তাকে দেখে বিশ্বাস করার উপায় নেই এই মানুষটাই দেশের সাহসী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শেহজাদ মির্জা। আফতাব হোসেনের সামনে এসে দাঁড়াতেই শরীরটা আরও সায় দিল না। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল সে। মাথাটা কিছুটা নিচু হয়ে এলো। কয়েক মুহূর্ত শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। চারপাশে অদ্ভুত এক নীরবতা, যেন উপস্থিত প্রতিটি মানুষই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এখন কি হবে। শেহজাদ ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার দৃষ্টি গিয়ে থামলো আরহার উপর। মেয়েটার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। বাঁধা হাতের কবজিতে রক্ত জমে কালচে হয়ে গেছে। ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শুধু চোখ দুটো অসহায়ভাবে তাকিয়ে আছে শেহজাদের দিকে। সে দৃষ্টি যেন শেহজাদের বুকের ভেতর আরও গিয়ে বিদ্ধ করলো। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর কাঁপতে থাকা দু হাত বাড়িয়ে দিল আফতাব হোসেনের দিকে। ভাঙা ঠোঁট নাড়ল। আব্বু শব্দটা উচ্চারণ করতে গলাটা কেঁপে উঠল। একটি মাত্র শব্দ, কিন্তু সেই একটি শব্দে মিশেছিল ২৯ বছরের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর এক বুক অসহায় আর্তনাদ। শেহজাদ ঠোঁট ভিজিয়ে ধীরে ধীরে বলল, আমি জানি না আপনি এই মুহূর্তে আমাকে কী চোখে দেখছেন। জানি না আমার চরিত্র নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন জন্মেছে কি না। আমি এতটাও জানি না আজ আপনার সামনে দাঁড়িয়ে আমি আপনার গর্ব নাকি আপনার সবচেয়ে বড় লজ্জা। কিন্তু একটা সত্যি, আমি আপনার রক্ত নই, আপনার ওরজাত সন্তান নই। এই একটা সত্যি আপনি কোনো দিন অস্বীকার করতে পারবেন না আপু। শেষ কথাটা বলতে গিয়ে বুকটা যেন কেঁপে উঠল শেহজাদের। একটা তিক্ত হাসি ফুটে উঠল রক্তমাখা ঠোঁটে। মমতাজ বেগমের গর্ভে জন্ম নেওয়া সেই আদরের শেহজাদ আমি নই আপু। আমি জানি, বহু আগেই জেনেছি সত্যিটা। প্রথম যেদিন ভেবেছিলাম, সেদিন মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার পায়ের নিচ থেকে সরে গেছে। কথাগুলো বলতে বলতে তার গলা ভারী হয়ে এলো। চোখের কোণে জমে থাকা অশ্রু এবার আর আটকে রাখা গেল না। ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগলো রক্তমাখা গালের ওপর। আমি সেদিন বুঝেছিলাম আব্বু, আমার নিজের বলে কেউ নেই। কে আমার বাবা, কে আমার মা, আমি কার সন্তান, এসব আজও জানি না। অনেক রাত আমি একা একা কেঁদেছি আব্বু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেছি, আমি কে? আমি কি কোনো মায়ের আদরের সন্তান, নাকি কোনো পাপের ফল, যাকে পৃথিবীতে আসার পর কেউ নিজের বলে স্বীকারও করেনি? উত্তর পাইনি। ও আব্বু, আব্বু বিশ্বাস করো, আমি বলছি কোনো দিন পাইনি এই উত্তর। কিন্তু একটা উত্তর আমি সবসময় পেয়েছি। যেদিন সেই ঝড়ের রাতে আপনি আমাকে কুড়িয়ে এনে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন, সেদিনই আমার ভাগ্য বদলে গিয়েছিল। আপনি চাইলে কিন্তু সেদিন আমাকে ফেলে চলে যেতে পারতেন, কিংবা নিয়ে আসার পরে অনাথ আশ্রমে রেখে আসতে পারতেন, কিন্তু করেননি। নিজের সন্তানের পরিচয় দিয়েছেন, নাম দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই অভাগা আমাকে আপনার নিজের বুকের ভেতরে একটা জায়গা দিয়েছেন। আজ মানুষ আমাকে আপনার পরিচয়ে চেনে, ক্যাপ্টেন শেহজাদ মির্জা বলে সম্মান করে। এই পরিচয়টা আমার নিজের নয় আব্বু, এটা আপনার দান, আপনার ভালোবাসা, আপনার দয়া। শেহজাদের কাঁদতে কাঁদতে বলা কথাগুলো যেন মমতাজ বেগম ও আফতাব হোসেনের বুকেও ঝড় তুলে দিয়েছিল। শেহজাদের কাপা হাত দুটো আঁকড়ে ধরে তাতে চুমু খেলেন আফতাব হোসেন। তার চোখ দুটো অঝোর ধারায় পানি পড়ছে। শেহজাদ ধীরে ধীরে আফতাব হোসেনের হাত দুটো নিজের কাঁপতে থাকা হাতে চেপে ধরল শক্ত করে। হাত দুটোর উপর নিজের কপাল ঠেকিয়ে ভাঙা গলায় বলল, আমি আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না।
আপনি যদি আজ বলেন শেহজাদ জীবন দিয়ে দাও, আল্লাহর কসম আব্বু, এক মুহূর্ত দেরি করব না, হাসি মুখে দিয়ে দেব। কারণ এই জীবনটাই তো আপনার দেওয়া। এতদিন অনেক কিছু দিয়েছেন আমাকে, কিন্তু আজ এই প্রথম লাস্টবারের মতো আমি আপনার কাছে একটা জিনিস চাইছি। বলতে পারেন এটা নিজের জন্য একটা পৃথিবীর সমতুল্য জিনিস। শেহজাদ ধীরে ধীরে মুখ তুলে আবার আরহার দিকে তাকালো। মেয়েটা নিঃশব্দে কাঁদছে। সেই কান্না যেন শেহজাদের বুকের প্রতিটি ক্ষতকে আরও গভীর করে দিল। সে চোখ মুছে আবার আফতাব হোসেনের দিকে তাকালো। কাঁপতে কাঁপতে বলল, আমি আরহাকে চাই আব্বু, আপনার কাছে ভিক্ষা চাইছি ওকে। আমার আরুকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি জানি আমি আপনার রক্ত নই, কিন্তু সমাজের কাছে আমি তো শেহজাদ মির্জা, আপনার ছেলে। সেই হিসাবে দয়া করে ওকে আমার বোন বানিয়ে দেবেন না। এই একটা সম্পর্ক আমি কোনোদিন মানতে পারবো না। বিশেষ করুন আপু, অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, হাজারবার বলেছি ও আমার বোন, কিন্তু মন মানেনি। কারণ আমি কোনো দিন ওকে বোনের চোখে দেখিনি। আমি ওকে ভালোবেসেছি, নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবেসেছি। একটু থামলো শেহজাদ, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু থামলে তো চলবে না। তাই এবার দীর্ঘশ্বাস নিয়ে সে বলল, আপনি তো আরহার মামা। আবিদ আঙ্কেল হয়তো ওকে জন্ম দিয়েছে, কিন্তু বাবার দায়িত্ব পালন করেছেন সবসময় আপনি। তাই আজ একজন বাবার কাছেই তার মেয়েকে চাইছি। দিন না ওকে, প্লিজ আব্বু, ওকে দিয়ে দিন আমাকে। জানি আমি রাজা নই, সোনার প্রাসাদ দিতে পারবো না ওকে, কিন্তু আমার বুকের ভেতর যে ঘরটা আছে সেখানে আরহা ছাড়া আর কারো কোনোদিন জায়গা হবে না। ওর হাসিটাকে আমার ইবাদত বানিয়ে রাখবো। কথা দিচ্ছি ওর চোখে জল আসার আগেই নিজের জীবন দিয়ে সেই জল থামিয়ে দেব। শুধু আমার ভালোবাসাটাকে হারাম বানিয়ে দেবেন না আপু। শেষ কথাটা বলে শেহজাদের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। সে হঠাৎ আফতাব হোসেনের পায়ের উপর মাথা রেখে ভেঙে পড়ল। দুহাত দিয়ে তার পা জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে কাঁদতে শুধু বলতে লাগলো, প্লিজ আব্বু, না করবেন না। আমার আরুকে আমাকে দিয়ে দিন। একবার বলুন আরহা তোমার। শুধু একবার বলুন, একবার বিশ্বাস করুন আমাকে। জীবনের কোনো দিন কিছু চাইবো না। আমার আরুকে আমার ঘরণী করে দিন। আজকে আমরা নিজেরাও জানি না কি হয়েছে আমাদের সাথে, কিভাবে দুজনে এতটা কাছাকাছি এসেছি। কিন্তু বিশ্বাস করুন, আমরা কোনো অবৈধ কাজ করিনি। তার জন্য আমাদের আলাদা করে দিবেন না। একটু দয়া করুন, ভিক্ষা দিন আমাকে। আফতাব হোসেনকে বলা শেহজাদের শেষ কথাগুলো যেন পুরো ফ্ল্যাট জুড়ে এক অদৃশ্য ঝড় বয়ে দিয়েছে। চারপাশে নেমে এলো এমন এক নিস্তব্ধতা, যেখানে কারো মুখে কোনো শব্দ নেই। শুধু ভেসে আসছে চাপা কান্নার শব্দ আর ভারী নিঃশ্বাস। উপস্থিত প্রতিটি মানুষের চোখে জল টলমল করছে। কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে শেহজাদের দিকে। যেন এই মুহূর্তে ভাষা নামের জিনিসটাই হারিয়ে গেছে সবার। তবে সবাই সমানভাবে বিস্মিত হয়নি। কর্নেল আসাদ শিকদারের চোখেও জল নেমেছে, কিন্তু তার মুখে বিস্ময়ের কোনো ছাপ নেই। বহু আগেই শেহজাদ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় নিজের জন্ম পরিচয়ের পুরো সত্যিটা তিনি জেনেছিলেন। চাকরির নথিপত্রে কোনো অসত্য তথ্য রাখতে চায়নি শেহজাদ। তাই একদিন একান্তে বসে সব খুলে বলেছিল শেহজাদ। কীভাবে ঝড়ের রাতে আফতাব হোসেন তাকে কুড়িয়ে পেয়েছিলেন, কীভাবে নিজের সন্তানের পরিচয় বড় করেছেন। আবিদ ইসলামও এই সত্যের সঙ্গে বহু আগে পরিচিত হয়েছিলেন। তাই শেহজাদের মুখে সেই কথাগুলো আবার শুনে তার বুকটা মোচড় দিয়ে উঠলেও নতুন করে বিস্মিত হওয়ার কিছু ছিল না। তিনি শুধু অসহায় চোখে ছেলেটার প্রতি তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন শেহজাদের বুক চিরে রক্ত হয়ে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু একজন মানুষ সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছে। আরহা, মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে চারপাশের সব শব্দ হঠাৎ করে তার কানে পৌঁছানো বন্ধ হয়ে গেছে। ছোটবেলা থেকে একটি পরিচয় নিয়ে বড় হয়েছে সে, শেহজাদ তার মামাতো ভাই। এই সত্যিটাই ছিল তার পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক সত্য। কিন্তু আজ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেই পৃথিবীটা যেন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যার জন্য নিজের সব কিছু ত্যাগ করতেও এক মুহূর্ত ভাবতে ইচ্ছে হয় না, সেই মানুষটাই কিনা তার ভাই নয়। একদিকে বুক ভরা ভালোবাসা, অন্যদিকে কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর অপমান, মানুষের ছুঁড়ে দেওয়া কলঙ্ক, আর তার ওপর শেহজাদের জীবনের এমন নির্মম সত্য। সব মিলিয়ে আরহার মাথার ভেতর যেন হাজারো ঝড় একসঙ্গে আছড়ে পড়ছে। সে বুঝতে পারছে না কাঁদবে, অবাক হবে, নাকি সেই লোকগুলোর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। তার দৃষ্টি বারবার গিয়ে থামছে শেহজাদের ওপর। রক্তাক্ত ভাঙাচোরা মানুষটা এখনও আফতাব হোসেনের পা জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদছে। সেই দৃশ্যটা আরহার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। মনে হচ্ছিল আর এক মুহূর্তও যদি এভাবে দাঁড়িয়ে থাকে, তবে হয়তো সত্যি তার মাথাটা কাজ করা বন্ধ করে দেবে।
মনে মনে বেশ ভয় পেল আরহা। শেহজাদের জন্ম পরিচয় নিয়ে এখন যদি কোনো ঝামেলা হয়, সবাই যদি এটা সূত্র ধরে ওকে আর শেহজাদকে আলাদা করে দেয়, তখন কি হবে? না না, এটা করা যাবে না। এমন হলে সত্যি মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না। জীবনে এত বড় ধাক্কা একসঙ্গে সহ্য করার মতো শক্তি যে তার নেই। তাই সেও আর এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে গিয়ে আফতাব হোসেনের পায়ে বলল আরহা, ও মামা, মামা দেখো, আমি এত কিছু জানি না। শেহজাদ ভাই কার সন্তান, কার কে, কী জন্ম পরিচয়, কিছু জানি না আমি। কিছু জানতে চাইও না, শুধু শেহজাদ ভাইকে চাই আমি। তাকে যে আমিও ভালোবাসি মামা। আজ যেন সকলে শুধু বিস্মিত হওয়ার পালা। একের পর এক ধাক্কা পাল্টেছে শুধু, কিন্তু সেই বিস্মিত মুখগুলোর দিকে তাকানোর কোনো চেষ্টাও করল না আরহা। ও সকলের সামনে শেহজাদকে জড়িয়ে ধরল। নিজের আঁচলের কোণা দিয়ে মুখের রক্ত ও চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, এই যে মানুষটাকে তোমরা দেখছো, তাকে কবে কিভাবে আমি ভালোবেসেছি জানি না। শুধু জানি এই মানুষটাকে না পেলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। আমার কোনো সোনার প্রাসাদ লাগবে না, কোনো দামি দামি গহনাও দরকার নেই। শুধু জানি এই মানুষটাকে আমার লাগবে। লাগবে মানে লাগবেই। এখন শেহজাদ ভাই যদি কারো অবৈধ সন্তানও হয়, তবুও তাতে আমার চাই। শেহজাদ এতক্ষণ কাঁদলেও এখন অবাক হয়ে গেছে। ও জানে আরহা ওকে পছন্দ করে, কিন্তু এতটা যে ভালোবাসে তা জানা ছিল না তার। তাই বিস্মিত নয়নে তাকিয়ে রইল আরহার দিকে। আফতাব হোসেন এতক্ষণ সময় ধরে চুপ করেছিলেন, কিছু বলেননি। কিন্তু এবার আরহা যখন সকলের সামনে এভাবে শেহজাদকে আঁকড়ে ধরল, তখন আর চুপ থাকলো না। আরহা আর শেহজাদকে সরিয়ে দিয়ে আস্তে করে উঠে দাঁড়ালেন। আফতাব হোসেন নিজের দিকে একবার তাকিয়ে দেখলেন ছেলেমেয়ে দুটো এই রক্তাক্ত শরীরে কীভাবে জড়িয়ে রয়েছে দুজন দুজনকে। বেশি করে এক দৃষ্টিতে শেহজাদের মুখটা দেখলেন। সেই রক্তাক্ত মুখ, ফুলে যাওয়া চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর বুক ভরা অসহায় আকুতি। এই তো সেই ছেলে যাকে ঝড়ের রাতে বুকে তুলে এনে নিজের সন্তানের পরিচয়ে দিয়েছিল। নিজের রক্ত না হলেও ভালোবাসার তো কখনো কমতি রাখেননি। আজ সেই ছেলেটাই তার সামনে মাথা নত করে নিজের ভালোবাসার মানুষটাকে ভিক্ষা চাইছে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আফতাব হোসেনের গাল বেয়ে। তিনি ধীরে ধীরে মুখ তুলে তাকালেন আবিদ ইসলামের দিকে। কিছুক্ষণ চুপ থেকে ভারী গলায় বললেন, কি হে আবিদ, চুপ করে আছো যে, বরং কিছু বলো। আবিদ ইসলাম মাথা তুলে মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। আফতাব হোসেন আবার বললেন, এভাবে হাসছো কেন? দেখছো না ছেলে মেয়ে দুটো মরে যাচ্ছে দুজনের বিরহে? এতক্ষণ ধরে একটা কথাই তো বলছে, একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবে না। তো বলো কি করবে? দেবে তোমার মেয়েকে আমার কুড়িয়ে পাওয়া ছেলের হাতে? ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল আবিদ ইসলামের দিকে। আবিদ ইসলাম দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে আরহার দিকে তাকিয়ে আবার আফতাব হোসেনের দিকে দৃষ্টি ফেরালেন। কি বলছেন ভাইজান? এমন জোড়া শালিককে কি করে আলাদা করব? সত্যি বলছি ভাইজান, আমার কোনো আপত্তি নেই। শেহজাদের মতো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলে নিজেকে ভাগ্যবানই মনে করব। কিন্তু একটু থেমে তিনি বললেন, শ্রাবণী আরহার এসএসসি পরীক্ষা। এই অবস্থায় বিয়ের আনুষ্ঠানিকতা করলে ওর পড়াশোনার প্রভাব পড়বে। তাই আমি চাই পরীক্ষাটা শেষ হোক, তারপর দুই পরিবার সবাইকে নিয়ে ধুমধাম করে বিয়ে দেব। কি মিনি, তুমি কি বলো? মিনি বেগমও মাথা নেড়ে সায় জ্বালালেন, তার কোনো আপত্তি নেই। কিন্তু আবিদ ইসলামের কথায় বাদ সাধলেন মমতাজ বেগম। তার কথাটা শেষ হতে ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন তিনি। গম্ভীর অথচ স্থির কণ্ঠে বললেন, তুমি ঠিক বলেছ আবিদ, কিন্তু একটা বিষয় কি ভেবে দেখেছ? সবাই তার দিকে তাকালো। তিনি আর চোখে একবার শেহজাদ ও আরহার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দেখো, আজকের এই যে ঘটনাটা, এটা কিন্তু ফ্ল্যাটের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যারা এখানে এসেছিল তারা সবাই বাইরে গিয়ে হাজার রকম কথা বলবে। আজ আমরা মুখে বলছি ওরা স্বামী স্ত্রী, কিন্তু যদি এখনই তাদের বিয়ে না হয়, তাহলে কাল থেকে আবার মানুষ প্রশ্ন তুলবে। কেন বলবে আমরা মিথ্যে বলেছি? কেউ বলবে সম্মান বাঁচাতে গল্প সাজিয়েছি। আবারও আরহা আর শেহজাদের চরিত্র নিয়ে কাদা ছড়াছড়ি শুরু হবে। কয়েক মুহূর্ত থেমে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তাই আমার মনে হয় আজই ইসলামী শরীয় অনুযায়ী ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক। কোনো জাঁকজমক নয়, শুধু কাবিন আর সাক্ষীদের উপস্থিতিতে। এতে ওদের সম্মান নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না। তিনি মৃদু হেসে আবার বললেন, আর বিয়ে হলে যে ওদের একসাথে সংসার করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আজ আপাতত বিয়েটা হোক, এরপর আরও মন দিয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা শেষ হলে 2 মাস পর তো ওর জন্মদিন। তখন না হয় ওর 18 বছর পূরণ হলে দুই পরিবার মিলে ধুমধাম করে অনুষ্ঠান করব। আত্মীয় স্বজনকে দাওয়াত দেব, সবাইকে নিয়ে নতুন করে উদযাপন করব। আজ শুধু ওদের সম্পর্কটাকে হালাল আর নিরাপদ করে দেই। মমতাজ বেগমের কথাগুলো শুনে ঘরে আবারও নীরবতা নেমে এলো।
কেউ কোনো আপত্তি করল না, কারণ উপস্থিত প্রত্যেকেই বুঝতে পারছিল এই মুহূর্তে এটাই হয়তো সবচেয়ে বিচক্ষণ এবং সম্মানজনক সিদ্ধান্ত। কর্নেল আসাদ শিকদারও এবার ধীরে ধীরে মাথা নাড়লেন। আমারও তাই মনে হয়, মিসেস মির্জা ঠিকই কথা বলেছেন। এটাই হলো ভালো প্রস্তাব। ওনাদের কথা শুনে আবেদ ইসলামও আর কোনো আপত্তি করলেন না। মৃদু হেসে বললেন, ঠিক আছে, তাহলে আজই ওদের বিয়েটা হবে ইনশাআল্লাহ। ঘরে উপস্থিত সবার মুখে যেন এক ফোঁটা স্বস্তি ফিরে এলো।